আমরা পরিমাণগত রসায়নের কিছু হট টপিক আছে যেই টপিকগুলো না পড়ে কখনো পরীক্ষার হলে যাওয়া যাবে না। সো সেই টপিকগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। পরিমাণগত রসায়ন তোমাদের জন্য খুব সহজে নিয়ে চলে এসেছি। দেখো, মোল এবং অণুর সংখ্যার হিসাব। তো তুমি অলরেডি জানো সূত্রগুলা কি কি। N=W/m, V/22.4, তারপরে হচ্ছে তারপর কি আছে, W=SmV/1000। এইগুলা থেকে কিন্তু প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসে যে অমুক পরমাণুতে অণুর সংখ্যা কত। একটা সিলিন্ডার দেওয়া থাকলো, বলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাতে অণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। ওকে, তাহলে এটা একটা টপিক। নির্দেশক পড়তে হবে। নির্দেশক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্দেশক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এমসিকিউ বলো, সিকিউ বলো। মিশ্রণের প্রকৃতি এবং পিএইচ। মিশ্রণের প্রকৃতি কেমনে নির্ণয় করতে হয় এটা অলরেডি আলাদা একটা শর্ট ভিডিও তোমাদের দিয়ে দিছি, এটা তোমরা চাইলে দেখতে পারো। জারণ বিজারণ টাইট্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জারণ বিজারণ টাইট্রেশন পরীক্ষাতে আসবেই আসবেই। এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন হয় সেটা জারণ বিজারণ টাইট্রেশন থেকে হবে। ওকে, তাহলে এইটা গেল আয়োডোমিতি থেকে দেখলা। এরপরে আসো আমরা একটু টপিকগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি। মোল এবং অণুর সংখ্যার হিসাব। ফার্স্টে তুমি কি করবা, আজকে তোমার কাজ হচ্ছে সকল ফর্মুলাগুলো লিখে ফেলা। কিভাবে লিখবা, এই যে N= কি কি জানো, W/m, তারপর V/22.4, তারপরে SV, তারপরে N/NA, রাইট। তারপরে আমরা কি জানি, W=SmV/1000। ওকে, এখন এই ক্ষেত্রে কিছু সিলেক্টিভ কয়েকটা কোশ্চেন আসে যে এই যে ক্যালসিয়াম কার্বন ম্যাগনেসিয়াম কার্বনেট, এটার একটা ম্যাথ আসে যেখানে ভেজাল কত, বা দুটির মিশ্রণে এত গ্রাম মিশ্রণ থেকে এত গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় সে কতটুকু অবশিষ্ট থাকবে, বা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত ছিল। এই টাইপের একটা ম্যাথ আছে, তোমরা একটু দেখে যাবা। হ্যাঁ, আর একটা ম্যাথ খুবই ফ্রিকোয়েন্টলি আসে, 500 মিলিগ্রাম গ্রাফাইট দিয়ে পেন্সিলে স্বাক্ষর করতে কতটুকু কালি খরচ হবে, কত অণু খরচ হবে, বা কত গ্রাম খরচ হবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর একটা আসে ঘনমাত্রা নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও আসার মতো। ঘনমাত্রা নির্ণয় সূত্র কি, ওই যে মনে করো পার্সেন্ট দেওয়া থাকলো, পার্সেন্ট দেওয়া থাকলে এটাকে পিপিএম এ কত সেটা বের করতে বলে, ঠিক আছে। বা দেখা গেলো গ্রাম দেওয়া আছে, গ্রাম দেওয়া থাকলে বললো যে এটা মোলারে হিসাব করো, মোলার, মোলার থেকে দেন পিপিএম হিসাব করতে বলে। পরীক্ষাতে কিন্তু পিপিএম এর ম্যাথ ফ্রিকোয়েন্টলি আসে যে এটার ঘনমাত্রা পিপিএম এককে রূপান্তর করো, বা পার্সেন্ট থাকলে পার্সেন্ট থেকে ঘনমাত্রা মোলারে নিয়ে যাইতে বলে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, ঘনমাত্রা নির্ণয়। ওকে, তাহলে এই টপিকটা একটু দেখে যাবা। এরপরটা আসো নির্দেশক। নির্দেশক টপিক পরীক্ষাতে আসার মতো একটা টপিক। তো পরিমাণগত রসায়ন থেকে একটা টপিক যদি বলি সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশক কেমনে আইডেন্টিফাই করি, নির্দেশক হচ্ছে ফার্স্ট অফ অল মনে রাখবা যে একটি দুর্বল জৈব অ্যাসিড বা ক্ষার যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা বিক্রিয়ার বা টাইট্রেশনের প্রশমন বিন্দুকে নির্দেশ করে সেটাই হচ্ছে নির্দেশক। ওকে, তাহলে এই নির্দেশকের বর্ণ পরিবর্তন হইতে হবে, এদের একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কার্যকর সীমা থাকতে হবে, এরা নিজেরা দুর্বল অ্যাসিড বা ক্ষার হবে, এরা নিজেরা কিন্তু শক্তিশালী না, এরা নিজেরা দুর্বল অ্যাসিড বা ক্ষার। ওকে, তো দেখো আমাদের টোটাল 4টা কেস আছে। এই 4টা কেস কি, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। এখানে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি। সবসময় মাথায় রাখবা এটা হচ্ছে জিৎ বাবার টেকনিক। জিৎ বাবা একটা কথা বলে গেছে। জিৎ বাবা কি বলে গেছে, জিৎ বাবা লুল বলে গেছি অলওয়েজ টার্গেট তীব্র। তুমি একটা চিন্তা করে দেখো তো, ক্লাসে যে ফার্স্ট বয় তার দিকে সবসময় নজর থাকে না যে ও কিভাবে পড়তেছে, বা যে টপার তার দিকেই তো নজর দাও যে সে কিভাবে পড়াশোনা করছে, সে কেমনে চান্স পাইছে, সে টপ র্যাঙ্ক করছে। আমরা এইগুলো শুনি না, এইগুলো কিন্তু শোনার চেষ্টা করি। তাহলে এখানে টার্গেটকে, যে টপার, টপার মানে কি তীব্র, তীব্র মানুষকে টার্গেট করতে হবে। তাহলে তুমি চিন্তা করো এখানে তীব্র ক্ষার আছে আর দুর্বল অ্যাসিড, টার্গেট কোনটা, তীব্র ক্ষার। তাহলে কি ব্যবহার করবো, ফেনফথ্যালিন। তীব্র অ্যাসিড হইলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। এখানে কি তীব্র অ্যাসিড আছে, তীব্র অ্যাসিড থাকলে কি ব্যবহার করবো, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। কারণ কি, মিথাইল রেড মিথাইল অরেঞ্জের পিএইচ সীমা 3 থেকে 6 এর মধ্যে, আর রেঞ্জ কত, এভারেজ 5.27। আর তীব্র ক্ষারের ক্ষেত্রে 8 থেকে 10। তাহলে ফেনফথ্যালিনের পিএইচ সীমাও কিন্তু মুখস্থ হয়ে গেল। তাহলে আরেকবার বলি, তীব্র ক্ষার হইলে ফেনফথ্যালিন, তীব্র অ্যাসিড হইলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। এখন এইখানে দেখো দুইটাই তীব্র আছে, তাহলে দুইটাই যদি তীব্র থাকে তাহলে ফেনফথ্যালিনও ইউজ করা যাবে, আবার মিথাইল রেড, মিথাইল অরেঞ্জও ইউজ করা যাবে। বোঝা গেছে? তাহলে একসাথে আমরা দুইটাই ইউজ করতে পারবো। কারণ কি, এটা পিএইচ সীমা 3 থেকে 10 এর মধ্যে। এইখানে দেখো কেউ কি তীব্র আছে, কেউ তীব্র নাই, তার মানে কোনো নির্দেশক ইউজ করা যাবে
না, কারণ এ আসলে পিএইচ সীমা আমরা টাইট্রেশন বিন্দু বা প্রশমন বিন্দু খুঁজে পাই না। কথা বোঝা গেছে? এখন পরীক্ষায় এইটার একটা গ্রাফ আসতে পারে। কিভাবে আঁকাইতে হয়? খুব সহজে একটা গ্রাফ দেখানোর চেষ্টা করি। যে মনে করো ৩ নাম্বার প্রশ্ন দিল, ৩ নাম্বার কোয়েশ্চেন আসছে। দুর্বল তীব্র অ্যাসিড আর হচ্ছে দুর্বল ক্ষার। এইভাবে না এসে এমন দিতে পারে, এরকম আসতে পারে যে H2SO4 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটার প্রশমন বিন্দু বা টাইট্রেশন কেমনে করবা? তো ফার্স্ট অফ অল তুমি দেখতেছো যে এখানে দুর্বল ক্ষার আছে, তীব্র অ্যাসিড আছে। তো তুমি কি বলবা? তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারের প্রশমন বিন্দুতে এদের যে প্রশমন বিন্দু সেটা এভারেজ দেয় 5.27, অর্থাৎ এদের পিএইচ সীমা 3 থেকে 6 এর মধ্যে। অর্থাৎ এই পিএইচ এর মধ্যে যেই নির্দেশক কার্যকর আমরা সেটাই ব্যবহার করব। আমরা জানি 3 থেকে 6 পিএইচ এর মধ্যে কার্যকর হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। সুতরাং এইটা টাইট্রেশনে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ কাজ করবে। বোঝা গেছে? মানে ওইখানে যা পড়াইছি জাস্ট 3টা কথা দিয়েই ভাঙায় চুরায় তুমি বেসিক কথাগুলো লিখে আসবা। তারপর এটা প্রশমন বিন্দুর বিক্রিয়া লিখে দিলা। লিখে দেওয়ার পরে এবার তোমাকে গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফটা কেমন? খুব সহজে বলতেছি, বইয়ের মতো না, আমি আমার মতো করে দেখাই। আমার মতো করে দেখাবো, হ্যাঁ? সো উপর বরাবর থাকবে পিএইচ, এই বরাবর রাখবো আমরা পিএইচ। ওকে, পিএইচ এর নিউট্রাল রেঞ্জ কত? নিউট্রাল 7। তাহলে এই ক্ষেত্রে তুমি 7 এইখানে বসে দাও। এই বিন্দুটা কিন্তু 0,0 না, এই বিন্দুটা হচ্ছে 7, কারণ এটা রেঞ্জ পিএইচ এর ক্ষেত্রে 7। তাহলে এখন আসো নিচের দিকে আসো, এখান থেকে যাই থাকো 1, তারপরে 2, 3, 4, 5, এটা 6, আর এখানে 14 পর্যন্ত চলে যাও। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14। ডান। এই হচ্ছে পিএইচ। এখন চিন্তা করেন নিচের দিকে পিএইচ যদি 1 থেকে 7-এর মধ্যে 6-এর মধ্যে থাকে তাহলে এটা না অ্যাসিডিক। তাহলে এইখানে তো সালফিউরিক অ্যাসিড আছে, আর ক্ষার কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে অ্যাসিড থেকে শুরু হবে, ক্ষারের দিকে চলে যাবে। অলওয়েজ এই ধরনের নির্দেশকের গ্রাফ অলওয়েজ মাথায় রাখবা, নির্দেশকের গ্রাফ হয় এস মতো, এরকম কার্ভ, কার্ভ টাইপের একটা গ্রাফ হয়। ঠিক আছে? এমন এস এর মতো বা এফ, ইটালিক এফ এর মতো গ্রাফটা হয়। এখন কি করব? এই গ্রাফটা আমরা এইভাবে আঁকাবো না, আমরা এদিক থেকে বাড়াবো, এদিকে সোজা দাগ দিব, আবার বাড়াই দিব। এখানে সোজা দাগ দেওয়ার অর্থ হচ্ছে এইখানেই প্রশমনটা ঘটছে। এখন তুমি দেখো দুর্বল তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারের প্রশমনের পিএইচ কত? 3 থেকে 6। কত? 3 থেকে 6, রাইট? তাহলে 3 থেকে যদি 6 হয়, সোজা কথায় চিন্তা করো, 3 থেকে 6 বরাবর লম্বা দাগ দিয়ে দাও এই গ্রাফ বরাবর। এই যে 3 থেকে 6 বরাবর গ্রাফ দাগ দিয়ে দিছো। তারপরে এইখানে প্রশমন বিন্দু হয়েছে। এখন এইখান থেকে কি করবা? 3 থেকে এমনে বাড়াই দাও, এই শেষ, গ্রাফ আঁকানো শেষ। তার মানে কি এখানে অ্যাসিডিক ছিল, আস্তে আস্তে 1-2 ফোঁটায় ক্ষার যোগ করতেছি, পিএইচ বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আবার ক্ষার 1-2 ফোঁটা যোগ করতে করতে যখনই 3 থেকে 6 এর মধ্যে চলে আসলো, কোনো একটা রেঞ্জে, ধরে নাও এভারেজ 5.27, এই রেঞ্জে এইখানে এসে প্রশমিত হয়ে গেছে। এই কারণে এখানে সোজা দাগ হয়েছে। এরপরে কি হবে? এরপরে কি অ্যাসিডিক থাকবে? এরপরে যদি প্রশমন হয়ে গেছে, চিন্তা করো, আবার 1 ফোঁটা ক্ষার যোগ করছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ক্ষারের দিকে ডেভিয়েট হয়ে যাবে না? কার্ভটা অবশ্যই ক্ষারের দিকে চলে যাবে। তবে ব্যাপারটা এরকম, গ্রাফ আঁকানো খুবই সহজ। ঠিক আছে? এইভাবে গ্রাফ আঁকাই দিয়ে চলে আসবা। বইতে এইখানে 0 দিয়ে তারপরে এইখান থেকে গ্রাফ করতে ওইটা দরকার নাই। খুবই সহজ একটা গ্রাফ আঁকাই দিলাম, সহজভাবে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে নির্দেশকের গ্রাফ আর একটা যদি আমরা দেখি, চিন্তা করো তো, এবার দিলাম হচ্ছে দুইটাই তীব্র, HCl দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তাহলে কি বলবো? কি বলবো? এখানে যেহেতু তীব্র অ্যাসিড তীব্র ক্ষার আছে, অর্থাৎ এদের প্রশমন বিন্দু নির্দেশ করবে 3 থেকে 10-এর মধ্যে। এবং 3 থেকে 10-এর মধ্যে আমরা জানি ফেনফথলিনের পিএইচ পরিসর 8 থেকে 10, যেটা তীব্র ক্ষারে কাজ করে। আর মিথাইল রেড মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর 3 থেকে 6, যেটা তীব্র অ্যাসিডে কাজ করে। যেহেতু এখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ইউজ করতেছি, সুতরাং এইখানে হচ্ছে আমাদের সকল ধরনের নির্দেশক কার্যকর। বোঝা গেছে? অল নির্দেশক কার্যকর। দেখো জাস্ট এইখানে যে কথাগুলো ছিল, এইখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সকল নির্দেশক কার্যকর 3 থেকে 10, এই কথাগুলোই আমি বললাম না? কিন্তু লাইনগুলো কত বড় বড় লাগলো। জাস্ট এই 3টা কথাই তুমি ভাঙায় চোরা লিখবা, বিক্রিয়াটা লিখে দিবা। বিক্রিয়া এমনি লিখে দিবা, এই যে NaOH প্লাস HCl, লবণ আর পানি হয়, NaCl প্লাস পানি। ঠিক আছে? এরপরে গ্রাফটা যদি দেখার চেষ্টা করি, সেম দাও,
আর বলবো না। এইখানে হচ্ছে 7, ওকে, এইখানে মনে করো 3 দিলাম, আর এইখানে মনে করো 10 দিলাম। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা খুবই সিম্পল ব্যাপার হবে। এই 3 থেকে 10 পর্যন্ত লম্বা দাগ হয়ে যাবে। 3 থেকে 10 পর্যন্ত কি হবে? লম্বা দাগ হবে। দাগ হওয়ার পরে কি করব? এদিকে বাড়াই দিব, এদিকে বাড়াই দিব, শেষ। এই যে, এই যে গ্রাফ শেষ। বোঝা গেছে? একটু সুন্দর করে আঁকাই দিলা, গ্রাফটা এইভাবে এমন দিয়ে দিলা, যাই হোক না কেন। ওকে, তাহলে আমাদের নির্দেশক টপিকটা ক্লিয়ার। এই নির্দেশক টপিক থেকে গ ঘতেও আসতে পারে, খ নম্বরেও আসতে পারে। ওকে, তাহলে পরের টপিকটা একটু দেখার চেষ্টা করি। মিশ্রণের প্রকৃতি। মিশ্রণের প্রকৃতি কেমনে নির্ণয় করতে হয় আমরা কিন্তু জানি, যে আমরা ফার্স্টে এন অ্যাসিডের মোল বের করব, তারপরে এন বেজের মোল বের করব। দেখবো যেটার মোল বেশি, যদি তোমার এন বি বেজের মোল বেশি হয় এন এ চাইতে, তবে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। আর যদি এন অ্যাসিডের মোল বেশি হয় এন বি এর চাইতে, তবে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়াটা মাস্ট লিখতে হবে। তাহলে মিশ্রণ প্রকৃতি বের করা হয়ে গেল। এটা পিএইচও আমরা তাহলে বের করতে পারবো। অম্লীয় হলে কি পিএইচ পাবো, ক্ষারীয় হলে কি আগে পি ও এইচ পাবো, দেন 14 থেকে মাইনাস করবো। ক্ষারীয়র ক্ষেত্রে আগে কি পাই? পি ও এইচ পাই, আর তারপরে কি পাই? পিএইচ সমান সমান 14 মাইনাস পি ও এইচ। আমরা এটা কিন্তু জানি, রাইট? পরের টপিকে আসো, জারণ বিজারণ টাইট্রেশন। এই ক্ষেত্রে এই প্রথম 4টা যে বিক্রিয়া দিছি, এই 4টা বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, পদ্ধতিতে সমতা করো। পরিমাণগত রসায়ন থেকে যদি একটা কোশ্চেন আসে, সেই একটা কোশ্চেন হচ্ছে এইটা। গ নম্বরে দিল আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, বা কোনো একটা কোশ্চেন দিতে পারে ঘ নম্বরে দিবে এই যে আয়রনের পরিমাণ নির্ণয় বা ভেজাল নির্ণয় করো। তা বোঝা গেছে? এই কোশ্চেন আসতে পারে। তোমরা এই 4টা যেই দিছি, এই 4টার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাটা শিখে যাবা। আমি একটা করাই দিই, আমি করাই দিব হচ্ছে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট, এটা করাই দিলাম। তুমি মেইনলি এই দুইটা ভালোভাবে দেখে যাবা, 1 আর 2। আর এই 2, 3 আর 4 হচ্ছে তোমার জন্য অপশনাল। ওকে, দেখে যাইতেই হবে। ওকে, তাহলে এই 4টা করলে মোটামুটি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা কভার করা সম্ভব। ওকে, তাহলে আমরা কি দেখব? ফেরাস সালফেট আমরা কি জানি দেখো, ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এখানে থাকবেই, না হলে বিক্রিয়া করবে না। এই ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে স্বনির্দেশক। ঠিক আছে, কোন নির্দেশক বাবারা? স্বনির্দেশক। তাহলে এইখান থেকে কি তৈরি হতে পারে? যেহেতু আয়রন আছে, তাহলে ফেরিক সালফেট হবে Fe2SO4 3। ডান, শেষ। এবার পটাশিয়াম ডাইক্রোমেট আসো। পটাশিয়াম যেহেতু আছে, তার মানে পটাশিয়াম সালফেট K2 সালফেট। এরপরে ক্রোমিয়াম যেহেতু আছে, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। আর অক্সিজেন আছে মানে পানি তৈরি হবে। শেষ, আমাদের উৎপাদ জানা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? দর্শকায়ন বাদ দিয়ে পাই। আমরা কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা শিখতেছি। ওকে, এই আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা এক একজন এক এক নিয়মে করাই, আমি আমার নিয়মে করাবো, জিৎ বাবার নিয়ম, জিৎ বাবার লুল। ওকে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। ফার্স্টে কি করব? দর্শকায়ন বাদ দিয়ে দিব। দর্শকায়ন বাদে, দর্শকায়ন বাদে যদি পাও, তাহলে কি পাবা দেখো তো? Fe2+ পাবা, পটাশিয়াম দর্শকায়ন Cr2O7 2- পাবা, সালফিউরিক অ্যাসিড দর্শকায়ন, এক্ষেত্রে 2Fe3+ পাবা, আর এখানে পাবা 2 ক্রোমিয়াম 3+। ওকে, বাকিগুলো সবাই দর্শকায়ন। এখন কি করব? জারণ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি? জারণ মানে ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি হবে? ফার্স্টে হবে Fe2+, এ কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়ে গেল। ডান। ওকে, এরপর আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, এই বিজারণ অর্ধ বিক্রিয়া করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে ক্রোমিয়াম সালফেট থেকে আমাদের যেটা আসছিল Cr2O7 2-, সবসময় মাথায় রাখবা এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করতো? মনে করে দেখো, যোগ। এখানে ক্রোমিয়ামের জারণ মান কত ছিল? এটা 6টা ইলেকট্রন গ্রহণ করতো না? এটা কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করতো। তো
যদি 6টা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি হতো 2Cr3+, রাইট? এটা হইতো। আচ্ছা, এখানে অক্সিজেন 7টা আছে, তাহলে অপোজিটে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে 7টা পানি দিব। এখন দেখো হাইড্রোজেন তো ব্যালেন্স হয়নি এখনো, অক্সিজেন হয়ে গেছে কিন্তু আবার এক্সট্রা হাইড্রোজেন চলে আসলো না, তাহলে 7 দুগুণে 14, এই পাশে 14টা H+ দিয়ে দিব। তুমি 7টা হাইড্রোজেন কেন দাও নাই? কারণ এটার নামই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, সো অবশ্যই আয়ন আকারে লিখতে হবে। ওকে, এরপরে আসো, দুইটা যোগ করে দাও। কেমনে যোগ করব? খুবই সহজ, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি করবো। তাহলে এইখানে 6 আছে, তাহলে এটা ইলেকট্রন কাটাকাটি করতে গেলে একে নিশ্চয়ই 6 দিয়ে গুণ করতে হবে। শেষ, এইবার কাটাকাটি করো, দেখো জিনিসটা ইজি, খুবই সহজ। তাহলে 6Fe3+ প্লাস Cr2O7 2 মাইনাস ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি, ওটা আঙুল দিয়ে এইভাবে দেখানো যাবে না, ওকে, এইভাবেই রেখে দিতে হবে। প্লাস 14টা H+ কি হবে 6Fe3+ 2Cr3+, 7টা পানি। এবার দর্শক আয়ন যোগ করবা, দর্শক আয়ন যোগে পাই, দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে সালফেট যোগ করে দাও, এটা 6Fe সালফেট হবে, এখানে তো কিছু নেই, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটই হয়ে যাবে Kr2Cr2O7। 14টা H+ ছিল, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন 2টা করে যায়, তাহলে নিশ্চিতভাবে 14 থেকে 2 দিয়ে ভাগ করে দাও, 7টা সালফিউরিক অ্যাসিড হবে, 7টা সালফিউরিক অ্যাসিড হবে। এরপরে এখানে Fe2 আছে আর এখানে 6টা, তবে 3টা Fe2 সালফেট হবে, 3টা Fe2 সালফেট হবে, K2 সালফেট হয়ে যাবে, এখানে তো কিছু নাই, এটা দর্শক আয়ন। ক্রোমিয়াম সালফেট, এখানে 2 আছে, কেন 2 আছে, সো ঝামেলা নাই, Cr2 একটা Cr2SO4 হবে, তাই না? তারপর 7টা পানি হয়ে যাবে, এই যে শেষ। এখানে একটু বাংলা কথা লিখতে হবে যে আয়রন 6টা ইলেকট্রন গ্রহণ করে এইটা হয়, আর এটা 7টা ইলেকট্রন, আয়রন 6টা ইলেকট্রন ত্যাগ করে হয়, এটা 7টা ইলেকট্রন গ্রহণ করে হয়। তাহলে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, এটা কি বোঝা গেছে? এই প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আসতে পারে অথবা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আসতে পারে, আমি একটা দেখালাম, বাকিটা তোমার দায়িত্ব। এরপরে কোশ্চেনটা কি, এমন একটা পাত্র থাকবে, দেখো এই যে নেক্সট কোশ্চেন, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো একটা টপিক, 3 স্টার দিয়ে রাখো। ওকে, যে ভেজাল নির্ণয় করো বা আয়রনের পরিমাণ নির্ণয় করো। সো প্রশ্ন যেটা হবে, ধরে নাও এইখানে 10 গ্রাম লোহা আছে, 10 গ্রাম Fe আছে, ওকে, এটাকে টাইট্রেশন করতে 10 ml 3 মোলার K2Cr2O7 যোগ করছো। পটাশিয়াম ডাইক্রোমেট না এসে আসতে পারে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আবারও বলতেছি, প্রসেস একই, তোমার প্রসেস বলে দিচ্ছি, বলতেছি Fe এর বিশুদ্ধতা বের করো, বিশুদ্ধতা বা Fe এর পরিমাণ নির্ণয় করো, কতটুকু, 10 গ্রাম Fe তো আর এখানে বিক্রিয়া করবে না, কিছু পরিমাণ বিক্রিয়া করবে, বাকিটা ভেজাল হিসেবে থেকে যাবে, রাইট? তো এইখানে ঘটনাটা কি, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, সহজ সিস্টেম, NFe ডিভাইড বাই N K2Cr2O7, এটা সমতা করে কত আসছিল দেখো, আগেরটাতে আমরা সমতা করছি যে Fe লাগে 6 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট লাগে 1 মোল, তাই না? সো দেখো Fe লাগতেছে 6 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট লাগতেছে 1 মোল, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি হইতো এখানে 5 হইতো, এখানে 1 হইতো। ওকে, আমাদের টার্গেট কি, NFe কে আলাদা করা, সমান সমান 6 ইন্টু N পটাশিয়াম ডাইক্রোমেট, ব্যাস, এবার বসে দাও, N এর মান কত, W/M, 6 ইন্টু N কি, এখানে আয়তন দেওয়া আর মোলার দেওয়া, তাহলে SV, আয়তনকে অবশ্যই লিটারে নিতে হবে, আয়তনকে কিসে নিতে হবে, লিটারে, লিটারে, V ইকুয়ালস টু লিটার, এটা যেন মাথায় থাকে, লিটারে। ওকে, তাহলে W কি, অতএব W ইকুয়ালস টু 6SVM, হয়ে গেল। এখানে যে আনসারটা পাবো সেটাই 10 থেকে মাইনাস করবো, 10 মাইনাস W, এটা হচ্ছে ভেজাল, এটা হচ্ছে ভেজাল, এগুলোর মান বসাই দিবা, মান বসাই দিলেই আনসার কিন্তু চলে আসবে, খুবই সহজ, খুবই সহজ একটা জিনিস, বিক্রিয়া লিখে আস্তে আস্তে ধাপে 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 ম্যাথটা করে আসবা, পারবা না? তো এইটার সিকিউ কিভাবে সলভ করবা এটা কিন্তু অলরেডি তোমাদের জন্য রেডি করা আছে, এই যে পরিমাণগত রসায়ন,
এইখানে দেখো হট টপিকগুলো দেওয়া আছে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, ধাতুর ভেজাল নাই, বিশেষ করে আয়রনেরটা আসে। সো আয়রনেরটা একটু দেখে যাবা, যে এইখানে আমরা সূত্রগুলো একবারে লিখে দিছি। লিখে দেওয়ার পরে এই দেখো এই জিনিসটা সবচাইতে দরকার, ইম্পর্টেন্ট রিয়াকশন। পরিমাণগত রসায়নে এই কয়েকটা বিক্রিয়া জানলেই আর কিছু লাগে না। কয়টা বিক্রিয়া? এই কয়েকটা বিক্রিয়া। এই কয়েকটা বিক্রিয়ার বাইরে আর কিছু লাগবে না, তুমি জাস্ট এই কয়েকটা বিক্রিয়া পড়ে যাবা। ঠিক আছে, সব বিক্রিয়া দেখার দরকার নেই, আমি কয়েকটা বিক্রিয়া তোমাদের জন্য লিখে রেখে দিছি। এই বিক্রিয়ার বাইরে আর একটা বিক্রিয়াও লাগবে না। এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, তো এইগুলা করে যাবা। আমি অলরেডি একটা করে দেখাই দিছি, এটাও দেখাই দিলাম, এখানেও একটা করে দেখানো আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। ওকে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া আছে, তারপরে এইগুলা আছে। পারবা না? মিশ্রণের প্রকৃতি, দেখো সবগুলা টপিক দেওয়া আছে, প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে দেওয়া আছে। এরপরে এই যে কোশ্চেন, আমরা সিকিউ সুন্দর করে এখানে আনসার করে দিছি, সিকিউ সুন্দর করে আনসার করে দেওয়া আছে। প্রত্যেকটা সিকিউ সুন্দর করে সলভ করে যাবা, অলরেডি আমি সলভ করে দিছি। সো এটার আলাদা যদি তুমি ক্লাস চাও, যে মনে করতেছো এই পিডিএফ দেখে বুঝতে পারতেছো না পরিমাণগত রসায়ন, সেটারও আলাদা ক্লাস আছে, ওইটাও তুমি দেখে যাও। ওকে, আর যদি দেখতে টাইম ওয়েস্ট মনে হয় তাহলে তুমি জাস্ট পিডিএফটা চোখ বুলায় চলে যাবা। ওকে, ঠিক আছে। এরপরে আসো, আমাদের টপিক কি আছে? শেষ। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। তাহলে এই টপিকগুলো আমাদেরকে দেখে যাইতে হবে। বেস্ট অফ লাক।